2022 সালে আমার নেতা তারেক রহমান সাহেব 27 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। যুগপৎ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে 31 দফাতে সেটা এই করেছেন। আজকে তো সমস্ত কিছু ওর মধ্যেই কিন্তু আছে। তো ওটাও তো আমি মনে করি যে যুগান্তরের একটা সংস্কার। তাহলে আপনি সংস্কারের পথে কেন বাধা হচ্ছেন? আপনি 7 সমুদ্র 13 নদী পারে জনাব তারেক রহমান সাহেব বসে আছেন, আপনি ওনাকে বলছেন যে উনি এগুলি করছে। এগুলি কিন্তু মর্মাহত করে। দেখেন আমি আগেই বলেছি, আমি পেসিমিস্ট না, আমি অপটিমিস্টিক। আই লুক ফরওয়ার্ড টু হ্যাভ ফ্রুটফুল ডিসকাশন এবং একটা ওয়ে আউট ফর দি ইন্টারেস্ট অফ দ্য হোল নেশন। আমি এই ধরনের কিছু আশা করি। এখন কথাটা হচ্ছে যে আমি কি লাঠি হাতে ধরিয়ে দিলাম আর আপনি তো আমাকে হাত পা বেঁধে আগেই জলে ফেলে দিচ্ছেন। যারা এই কথাটা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা, কারণ আপনারা বলছেন সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, কেউ বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এই যে কথাগুলো বলছেন আপনারা, বিচার প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট হওয়া, স্বচ্ছ থাকা কিংবা সুযোগ দেয়া, এই যে একটা আইনের পরিভাষার মধ্য দিয়ে তো আপনাকে যেতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তো আপনার আইসিটিতে বিচার প্রক্রিয়াটা হবে, তাই না? এটা একটা চলমান প্রক্রিয়া হবে। ঠিক তেমনইভাবে সংস্কারের কথা আমরা যখন বলি তখন কিন্তু সেটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমরা যে কথাটা বলছি আগামীকাল সেটা বিদ্যমান নাও থাকতে পারে, তখন আপনাকে অ্যাডাপটিভ একটা মেজার নিতে হবে। আগামীকালকেরটা আমি আজকে যদি বলে দিই সেটা কিন্তু হয় না। যেমনটা আমরা বলি যে একটা আজকের পার্লামেন্ট পূর্বের পার্লামেন্টকে যেমন আপনার এই করতে পারে না, ঠিক তেমনই আজকের পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টকে আপনার বাইন্ড করতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে জনগণের উইল, আশা আকাঙ্ক্ষা, যেটা আমাদের আর্টিকেল 7-এর কথা যেটা আছে সংবিধানের। তো আপনি যদি সেই স্পিরিটটাকে ধারণ করেন তাহলে আপনি এই ধরনের বক্তব্য বা বিবৃতি কিংবা আপনার রেটরিক তৈরি করা বা নেগেটিভ সৃষ্টি করা, এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। কিন্তু এটা পরিষ্কার কথা। আপনি বা কেন মনে করছেন যে আপনাদেরকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে? না, আমি সেটা বলছি না। বিএনপি পানিতে পড়ে নাই, বিএনপি পানিতে পড়ে নাই। আমি আমার যে বন্ধু যিনি আরিফ, উনি যে বলেছেন যে আব্দুল হাই শিকদার সাহেব আপনার যুগান্তরের দায়িত্ব নিয়েছেন এবং লন্ডন থেকে, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। দেখেন, এটার জন্য লন্ডন থেকে প্রয়োজন নাই। কিন্তু আপনি জেসিন আপনি নিজেই বলেছেন, তাহলে দোসররা যারা ছিলেন তারাই কি চালাতো? আমি বলছি কে বা কারা চালাতো সেটা বড় বিষয় না। সংবাদপত্র 4th পিলার। আমি মিডিয়াকে বলি, ইলেকট্রনিক্স মিডিয়া ওর প্রিন্ট মিডিয়া, হোয়াট এভার ইট ইজ, তাই না? রাষ্ট্রের যে আমরা 3টা অঙ্গ বলি, আমরা প্রতিষ্ঠান বলি, 4th পিলারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনার মিডিয়া, যেটা সে জায়গাটাই যদি আপনি মনে করেন যে জনগণকে সঠিক রিফ্লেকশনটা না দিতে পারেন তাহলে কিন্তু একটা রাষ্ট্র অকার্যকর হবে। সে জায়গাতে যদি আপনি মনে করেন যে ভদ্রলোকের কথা বলা হয়েছে আবদুল্লাহ সাহেব বোধহয় ডিইউজে বা ডিএফইউজে কোনো একটার উনি সভাপতি ছিলেন। তো ওনার সেই আপনার ক্রেডেনশিয়াল আছে বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে। যুগান্তর যখন আপনার দেখেন যুগান্তর কিন্তু, আমি নিজে বলছি, আমি কারো পক্ষ নিচ্ছি না কোনো মিডিয়ার। যুগান্তর দেখা গেছে যে আপনার স্বৈরাচারের পতনের আগ থেকে কিছুটা হলেও স্বৈরাচারের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কিছুটা হলেও ভূমিকা রেখেছিল। এখন তারা যদি মনে করে যে এই ভদ্রলোককে আনলে, কারণ দেখেন ওখানে তো শত শত সাংবাদিক চাকরি করে। এই গাজী টেলিভিশন জিটিভিতে কি আপনার সাংবাদিকরা চাকরি করে না? সবাই কি সরকারের দোষর ছিল? নিশ্চয়ই না। আরও তো অনেকগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে। তো এই সেক্টরটা কি ধ্বংস হয়ে যাক? এটাকে আমরা চাইবো? কেউ যদি সংস্কার করতে চায়, আপনারাই তো সংস্কারের কথা বলেন। সংস্কার না হলে মানে আপনার দেশটা মানে একেবারে ছন্নে চলে যাবে। যে সংস্কারের কথা আমার নেত্রী 2016 সালে বলেছিলেন, রূপকল্প 2030, 2022 সালে আমার নেতা তারেক রহমান সাহেব 27 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। যুগপৎ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে 31 দফাতে সেটা এই করেছেন। আজকে তো সমস্ত কিছু ওর মধ্যেই কিন্তু আছে। তো ওটাও তো আমি মনে করি যে যুগান্তরের একটা সংস্কার। তাহলে আপনি সংস্কারের পথে কেন বাধা হচ্ছেন? আপনি 7 সমুদ্র 13 নদী পারে জনাব তারেক রহমান সাহেব বসে আছেন, আপনি ওনাকে বলছেন যে উনি এগুলি করছে। এগুলি কিন্তু মর্মাহত করে। আমি একটা জিনিস বলি, দেখেন সত্যিকার কথা, এখন তো মনে করেন যে আওয়ামী লীগ তো মাথা তুলে দাঁড়াবার মতো সাহসও দেখাচ্ছে না। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা আছেন তারা চলে গেছেন, কেউ কচুরি বানাতে, কেউ টেম্পুতে, বেবি ট্যাক্সিতে করে চলে গেছেন, এই ধরনের গল্প ভাবছেন, তাই না? তো দেশে যারা আছে তার মধ্যে কি ভালো আওয়ামী লীগ নেই? আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না, কিন্তু তারপরেও আপনি যদি আগামীতে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন, আওয়ামী লীগকে প্রার্থী দিতে বলেন, তারা প্রার্থী হতে আসবেন না। কেন আসবেন না? ওই যে পাপবোধ তাদের মধ্যে রয়ে গেছে।
তাহলে বাকি থাকে কি বিএনপি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপান গিয়ে বলেন যে একটা মাত্র দল, শুধু ডিসেম্বরে নির্বাচনটা, আরে একটা মাত্র দলরে পাল্লায় তোলেন, বাকিটাতে মনে করেন যে বাটখারার পর বাটখারা দিয়েও তো আপনি কোনোদিন সমানে আনতে পারবেন না। তাহলে আপনি এই কাজটা কেন করছেন? আপনি সবচেয়ে সম্মানিত মানুষ, আমি নিজে খুব প্রাউড ফিল করি। আমার ওনার সঙ্গে 2012 সালে আপনি নোবেল লরিয়েটদের একটা সম্মেলনে দেখা হয়েছিল। অন্যদের সঙ্গে সময় যখন নামটা উচ্চারণ করা হতো তখন আমি দেখেছি 10 সেকেন্ড 20 সেকেন্ড মানে আপনার রাউন্ড অফ অ্যাপ্লজ ক্ল্যাপ দিত। ওনার সময় আমার মনে আছে 11-12 মিনিট আপনার দিয়েছে। আমি তো নিঃসন্দেহে আপনি মনে করতে নিঃসংকোচে বলবো যে উনি সবচেয়ে যোগ্য ব্যক্তি। আমি প্রাউড ফিল করি যে উনি বাংলাদেশের প্রধান হ্যাঁ, উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচনী এটা তাহলে কথা বলি, ওনার আমরা কাছ তো থেকে নির্বাচনী এটা কথা বলি। নির্বাচনে তো এপ্রিল ঘোষণা করা হচ্ছে, এপ্রিলের প্রথমার্ধে। এইটা যদি ঠিক এপ্রিলেই থাকে, বিএনপি কতটুকু প্রস্তুত? বিএনপি কতটুকু প্রস্তুত সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে বাংলাদেশের জনগণ কতটুকু প্রস্তুত। আপনি দেখেন এদেশের 90% মতো মানুষ মুসলমান। আপনাকে 45 দিনের যদি শেডিউল হিসেব করে ধরেন আপনি, তাহলে এই দেশের রোজা শুরু হবে ফেব্রুয়ারির 19 থেকে, 18-19 থেকে মার্চের 18-19 পর্যন্ত যাবে। ঈদ, ছুটি, সরকারি বন্ধ সমস্ত কিছু মিলিয়ে আপনাকে এপ্রিলে যেতে হবে। আপনি কি রোজা রেখে ক্যাম্পেইন করবো এই গরমের মধ্যে, তাপদাহের মধ্যে? আমি কি কালবৈশাখী কিংবা ঝড়, আপনার টর্নেডো এগুলি মোকাবেলা করব? রোজার আগে আমরা তো যে সময়টুকু গত আছে, আপনারা তো আপনাদের প্রত্যেকটি আসনে আপনারা ইতিমধ্যে পরিচিত। দেখুন, ঈদের আগে যে সময়টা সেটার মধ্যে আমি সম্ভব আপনাকে একটা কিনা? কথা বলছি, আপনি তো আমারটা দেখছেন। আমি যদি আমার কথা বলি তাহলে তো আমি তো স্বার্থপর হয়ে যাব। আমাকে তো সমগ্র দেশের জনগণের কথা ভাবতে হবে। 3টা নির্বাচন 14 সাল, 18 সাল, 24 সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ উৎসাহ নিয়ে যে একটা উৎসবের মধ্য দিয়ে ভোট দেবে, সে কোথা থেকে আসবে? আপনি দেখেন না যে রিমোট এরিয়াতে কালবৈশাখী, ঝড়, বৃষ্টি কিংবা গরমের মধ্যে রোজা রেখে তারাবি পড়বে, ইফতার আমরা করবে। এই কথাটা শুনছি, আপনারা বারবার বলছেন। তাহলে সেক্ষেত্রে যদি কোনো পরিবর্তন পরীক্ষা- না আসে, একটা মিটিং হতে যাচ্ছে, এই মিটিং এর পরে যদি কোনো চেঞ্জ না আসে, আপনাদের অবস্থান কি হবে? আপনারা কি করবেন আসলে? এটা তো জানি না, কারণ আমাদের সর্বোচ্চ যিনি বর্তমানে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, ওনার সঙ্গেই তো কথাটা হবে। সো এটা আমার জন্য টু আর্লি হয়ে যাবে কোনো কমেন্ট করা। কিন্তু আমি তো মনে করি যে সুযোগ আছে। আমি আমার ব্যক্তিগত অভিমতটা ব্যক্ত করছি, যেটা হচ্ছে যে রোজার আগে অন্তত আপনারা শেষ করতে পারবেন যে একটা কমফোর্টেবল আপনার থাকবে, কি বলে, অ্যাটমসফিয়ার থাকবে, যে একটু মোটামুটি ঠান্ডা থাকবে। অনেকে কিন্তু বলেন যে অক্টোবর নভেম্বরেও হতে পারে, এখন থেকে 3 মাসের মধ্যে হতে পারে। শাহাবুদ্দিন সাহেব করেছেন না, লতিফুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেবরা করেছেন না 3 মাসের মধ্যে নির্বাচন। কিন্তু এখানে সংস্কারের একটি প্রসঙ্গ আছে যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে কিছু সংস্কার। আমাকে একটা কথা বলবেন, 10 মাস আগে যে স্পিরিট ছিল, দ্যাট ডাজন্ট এক্সিস্ট নাও। কারণ আমি আপনাকে বলি, লক্ষাধিক লোক দেখেন, আমি সব সময় নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি, আমি তাদের সাফল্য কামনা করেছি। কেন? যে তারা কোনো একটা নতুন ধারা, নতুন সংস্কৃতি, নতুন ব্যবস্থাপনা, নতুন বন্দোবস্তের কথা বলে জনগণের কাছে পৌঁছাবেন। আমি তাদের সাফল্যটা সবসময় কামনা করেছি। কিন্তু আমি হতাশটা হয়েছি এই জায়গাতে যে কেউ না কেউ হয়তো বা আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিংবা এনসিপির পেছনে কাজ করছে, যারা দেখা গেছে যেই অস্ত্রটা আমাদের ছিল, যারা ভ্যানগার্ড হয়ে কিংবা ল্যান্ডমার্ক হয়ে আবির্ভূত হয়েছিল 2024-এর জুলাই আগস্টে, কেমন যেন তারা ভোতা হয়ে একটা পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। আগামীতে ছাত্রদের আন্দোলনে এদেশের জনগণ আপনার সারা দেবে কিনা আমার আপনারা সন্দেহ দীর্ঘদিন আছে। রাজনীতি করেছেন, এখন আপনাদের জুনিয়র যারা রাজনীতি করছে, বয়সে আপনাদের অনেক কম, অনেক ছোট, তাই না, তরুণ। আপনারা সেই জায়গা থেকে কেন গাইড করেন না? এই যে আমরা একটা আচরণের কথা আমরা শুনলাম, আমরা কিন্তু বিএনপি নেতাদেরও অনেক কথা এমন বলতে, আঘাত করে কথা বলতেও কিন্তু আমরা শুনেছি। আমি বারবার করে বলেছি, আমি একটা কথা বলেছি, আমাদের দলের সিনিয়র নেতারা আছেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু আমি বলেছি যে তারা অনুজ, তারা অনেক কিছু হয়তো বয়সের কারণে তারা অভিজ্ঞতা অর্জন করেননি, তাদের ভুলভ্রান্তি থাকতে পারে কিংবা নিজের অজান্তে তারা কোনো কিছু বলে ফেলতে পারে। কিন্তু সেটাকে আমি মনে করি যে নমনীয় দৃষ্টিতে নিয়ে তাদের সঙ্গে কথাটা বলা উচিত, যে তাদের চাওয়া পাওয়া কিংবা তাদের প্রাপ্তির কি বিষয়, তাদের দাবি দেওয়া কি, সেটা নিয়ে কথা বলেন। তারপরে আমরা আমাদের মনে করেন যে বক্তব্য যেটা আছে সেটা উপস্থাপনা করব। কিন্তু তার মানে কটাক্ষ করে তাদেরকে আমি কোনো কথা বলছি না। আমি এই কথাটা কেন বলেছি, যে একটু আগেও আমি যে কথাটা বলেছিলাম যে আমি সেটা চাই না। আমি চাই যে তারা আপনার অঙ্কুরে বিনাশিত হোক বা বিনষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। আমি চাচ্ছিলাম, মন থেকে চাচ্ছিলাম যে তারা এগিয়ে আসুক, তারা তো আমাদের অনুজ।